লোহিত রক্তকণিকা। এখন লোহিত রক্তকণিকাটা কি, কেমন দেখতে, এটার একটু ডিটেলস আমরা কয়েকটা আলোচনা করি। লোহিত রক্তকণিকা এটা হলো গোলাকার দ্বি অবতল, দুই পাশে এরকম চ্যাপ্টা থাকে এবং চারদিকে গোলাকার পুরুত্ব থাকে, ওইটা মিল্ক ক্যান্ডির মতো। তাহলে গোলাকার দ্বি অবতল অংশটা, দুই পাশে অবতল, দ্বি অবতল নিউক্লিয়াসবিহীন, তার মানে নিউক্লিয়াস থাকে না, কিন্তু নিউক্লিয়াস কিন্তু লোহিত রক্তকণিকায় থাকে। এটুকু তো আমাদের মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকা মাত্র যখন তৈরি হয়, মানে ইম্যাচিওর লোহিত রক্তকণিকা, যেমন এরিথ্রোব্লাস্ট যেগুলো ইম্যাচিওর, মাত্র অস্থিমজ্জা থেকে বের হচ্ছে যে লোহিত রক্তকণিকা, ওইগুলোর নিউক্লিয়াস থাকে, অপরিণত। এটুকু মনে রাখতে হবে। আমরা পড়ছিলাম কিন্তু দ্বিতীয় অধ্যায়ে নিউক্লিয়াস থাকে না কোথায়, পরিণত লোহিত রক্তকণিকা এবং সিপ কোষ। পরিণত কথাটা কিন্তু ছিল, অপরিণত বললে পারে সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে, এটুকু মাথায় রেখে। হ্যাঁ, তাহলে গোলাকার দ্বি অবতল নিউক্লিয়াসবিহীন, অক্সিজেন বাহী, সে হলো অক্সিজেন এবং বহন করে, অক্সিজেন বাহী হিমোগ্লোবিনযুক্ত, এই কথাটুকু মনে রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন লোহিত রক্তকণিকার গড় আয়ুটা জানতে হবে। গড় আয়ু, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? 120 দিন। বলো তো কয় মাস হয় 120 দিনে? তাড়াতাড়ি বলো। 4 মাস। অবশ্যই অনেকেই 3 মাস বলে ফেলে, তাহলে 40 দিনে মাস হয়ে যায়। 3 মাস না, 4 মাস। ওকে, তাহলে গড় আয়ু হলো 120 দিন বা 4 মাস। তাহলে 4 মাস পরে লোহিত রক্তকণিকা কী হয়? 4 মাস পর পর লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার লোহিত রক্তকণিকা তৈরি হয়। কোথায় থেকে তৈরি হয়? অস্থিমজ্জা থেকে। কিন্তু 4 মাস পর পর কেন ভেঙে যাবে, কেন ভাঙবে? না ভাঙলেও তো হয়তো। তা লাইক দ্যাট তোমরা একটা জিনিস চিন্তা করো যে তোমার একটা কোম্পানি আছে যেখানে তোমার প্রোডাক্ট উৎপাদন করো, প্রোডাক্টগুলো বহন করার জন্য তুমি একটা মানে ট্রান্সপোর্ট যানবাহন কিনছো বা ট্রাক কিনছো। সারা দেশে প্রোডাক্ট পরিবহন করতে করতে একসময় ট্রাকের অবস্থা নাজেহাল, তো ট্রাকটাকে আবার চেঞ্জ করতে হবে তোমাকে অবশ্যই, তাহলে সাপ্লাই ভালো করে দিতে পারবে না, তাই না? তোমার লাভ হবে না। লাইক দ্যাট অক্সিজেন বাহী, যেহেতু সে আমাদের সারা বডিতে, হোল বডিতে এত বড় একটা সিস্টেম, এখানে রক্ত সরবরাহ করতেছে, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করতেছে, অক্সিজেন সরবরাহ করতেছে, কার্বন ডাইঅক্সাইড এনে আবার বের করে দিচ্ছে। তো সরবরাহের কাজে যেহেতু নিয়োজিত থাকে, এদের অবস্থাও একসময় খারাপ হয়ে যায়, ঠিক আছে? হিমোগ্লোবিনের পরিমাণ আস্তে আস্তে লেস হতে থাকে, যার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যাইতে হয়। 4 মাস পর পর ভেঙে গিয়ে আবার নতুন তৈরি হয়, তাহলে সে পুরো উদ্যমে আবার অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিনিময় করতে পারবে। সো এর জন্য 120 দিন পর পর ভেঙে যায়। আচ্ছা, এখন 120 এখানে আরেকটা কথা জানতে হবে আমাদের, যে লোহিত রক্তকণিকার সংখ্যা কত প্রতি ঘন মিলিলিটার রক্তে? প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা থাকে হলো 50 লক্ষ। আচ্ছা, এইটা তো লোহিত রক্তকণিকার সংখ্যা কম থাকে সাধারণত স্ত্রী দেখে, মানে ফিমেলদের। লোহিত রক্তকণিকার সংখ্যা পুরুষদের থেকে কিছুটা কম থাকে। ইন্টারে কিছু লেখা আছে, যেমন 48 লাখ থাকে, আর এটা থাকে 54 লাখ। পুরুষদের দেহে থাকে 54 লাখ, স্ত্রীদের দেহে থাকে 48 লাখ। তো তারপরে শিশু দেহে থাকে হলো 70 লাখ, ভ্রূণ দেহে থাকে 90 লাখ। তাহলে ভ্রূণ এবং শিশু দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কিন্তু বেশি, কারণ ওরা শ্বাস প্রশ্বাস বেশি নেয়, অক্সিজেন বহন করার জন্য লোহিত রক্তকণিকার সংখ্যা মানে বেশি থাকতে হয়, এর জন্য ওদের লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি কিন্তু। আচ্ছা, এখন এই 3টা কথা আমাদের মনে রাখতে হবে। দ্যাটস এনাফ। এখন লোহিত রক্তকণিকা কোথায় থেকে তৈরি হয়? কোথায় থেকে? এই যে লাল অস্থিমজ্জা, যেটা অস্থির ভিতরে যে মজ্জা থাকে, তোমরা যখন মুরগির হাড় খাইলে পরে যখন চাবায় যে ভিতরে লাল একটা অংশ দেখো, ওইটা হলো অস্থিমজ্জা। যে অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। শুধু লোহিত রক্তকণিকা না, আরও যে 2টা রক্তকণিকা আছে, ওরা কোথায় থেকে তৈরি হয়? এই অস্থিমজ্জা থেকে, ঠিক আছে? অস্থিমজ্জা থেকে। এটুকু মনে রাখো, এটা কিন্তু পূর্ণবয়স্ক অস্থিমজ্জা থেকে তৈরি হয়। কিন্তু একটা ভ্রূণ যখন এতটুকু বাচ্চা ছিল, তো ওর লোহিত রক্তকণিকা কি হাড্ডি থেকে তৈরি হয়? ওর তো হাড্ডিই নাই, ওই কোথা থেকে তৈরি হয়? ফার্স্ট স্টেজে সাধারণত কয় মাস আমার ঠিক মনে নাই, বাট প্রথম স্টেজে যখন থাকে তখন তাদের লোহিত রক্তকণিকা বা আদার্স রক্তকণিকা তৈরি হয় কুসুমথলি থেকে, ঠিক আছে? কুসুমথলি থেকে। তারপরে লোহিত রক্তকণিকা তৈরি হয় লিভার থেকে, যকৃত থেকে। দেন যখন ম্যাচিউর হয়ে যায়, বড় হয়, তারপর লোহিত রক্তকণিকা তৈরি হয় হলো অস্থিমজ্জা থেকে, ঠিক আছে? দেন লোহিত রক্তকণিকা ভাঙতে সাহায্য করে সেই যকৃত। একসময় যকৃত লোহিত রক্তকণিকা তৈরি করতো, দেন যখন অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, তখন লোহিত রক্তকণিকা ভাঙতে সহায়তা করে যকৃত, ঠিক আছে? এটা। আচ্ছা, এখন
একটু দেখো যে লোহিত রক্তকণিকার পরে যে টপিকটা সেটা হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, আচ্ছা শ্বেত রক্তকণিকা আমরা এর আগের ক্লাসে জানছি, কিন্তু শ্বেত রক্তকণিকা দুই ধরনের, একটা গ্রানুলোসাইট আর একটা অ্যাগ্রানুলোসাইট, তাই না? গ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট মানে দানাযুক্ত এবং দানাবিহীন। দানাযুক্ত ছিল যারা যারা নামের শেষে সাইট আছে তারা হলো দানাবিহীন, তাই না? লিম্ফোসাইট, মোনোসাইট দানাবিহীন। আর দানা যুক্ত যারা তাদের নামের শেষে কী আছে? ফিলযুক্ত, নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল। তো এইভাবে আমাদের নামগুলো ছিল, যে নামগুলো নিচে তোমাদের গত ক্লাসে কিন্তু লিখে দিয়েছিলাম কোনটা কী কাজে ভূমিকা রাখে, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। মনি ফ্যাগোসাইটোসিস করে, মোনোসাইট আর নিউট্রোফিল। তারপরে মোনোসাইট আর লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করে, মোনোসাইট আর নিউট্রোফিল মনি ফ্যাগোসাইটোসিস করে, অ্যান্ড লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। তারপরে বেসোফিল হেপারিন তৈরি করে, তাই না? এগুলো কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। এখন শ্বেত রক্তকণিকা থেকে কিছু কথা যেগুলো নেক্সট ডেতে আমরা লিখে নেই, সে কয়েকটা কথা লিখে নাও। শ্বেত রক্তকণিকার গড় আয়ু, আচ্ছা শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন, 4 থেকে 11 লাখ, 4 থেকে 11 হাজার 4 থেকে 11 হাজার। দেন শ্বেত রক্তকণিকা পরে অনুচক্রিকা, আচ্ছা অনুচক্রিকা। তো অনুচক্রিকা থেকে কিছু কথা তোমাদের মনে রাখতে হবে, অনেক ইম্পর্ট্যান্ট। অনুচক্রিকা এটাকে আমরা বলি থ্রম্বোসাইট। অনুচক্রিকার গড় আয়ু এবং সংখ্যা, আগে এটা লেখো, গড় আয়ু হলো 5 থেকে 10 দিন। আর সংখ্যা প্রতি ঘন মিলিলিটার রক্তে, অনুচক্রিকার সংখ্যা হলো 2.5 লক্ষ, মানে 2.5 লাখ। 2.5 লক্ষ অনুচক্রিকা থাকে প্রতি ঘন মিলিলিটার রক্তে। এই দুটো কথা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন কয়েকটা কথা লিখে রাখো এখানে নিচে। তাও দেখো তো নিচে ফোকাস হয়েছে এ পর্যন্ত। আচ্ছা দেখো, প্রতি ঘনমিটার রক্তে 2.5 লাখ থাকে। এখন অনুচক্রিকা কী করে? আমরা এর আগের দিনে লিখছিলাম অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এখন রক্ত জমাট বাঁধতে হলে অনুচক্রিকার মধ্যে কিছু ক্লোটিং ফ্যাক্টর থাকে। ক্লোটিং মানে কি? ক্লোট মানে কি? জমাট বাঁধা। ফ্যাক্টর মানে যেই কণিকাগুলা, যেই পদার্থগুলা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে তাদেরকে আমরা বলবো ক্লোটিং ফ্যাক্টর। তো অনুচক্রিকার মধ্যে ইসেনশিয়াল ক্লোটিং ফ্যাক্টর আছে, যে প্রয়োজনীয়, মানে যেগুলো ইসেনশিয়াল ওইগুলো ছাড়া রক্ত জমাট বাঁধবেই না। ইসেনশিয়াল ক্লোটিং ফ্যাক্টর হলো 4টি। এখানে লেখো যে প্রয়োজনীয় CLOTTING ক্লোটিং ফ্যাক্টর, প্রয়োজনীয় ক্লোটিং ফ্যাক্টর 4টি। এই 4টি ক্লোটিং ফ্যাক্টর মনে রাখবা, তোমাদের না একটু অ্যাডভান্স জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, 4টি ক্লোটিং ফ্যাক্টর ইম্পর্টেন্ট, মনে রাখার একটা ছন্দ আছে, ফুল পরে টুপ করে। ফিব্রিনোজেন, দেখো ফিব্রিনোজেন। 2 নম্বর, এই দেখো পথে হলো প্রোথ্রম্বিন। ফাইব্রিনোজেন প্রোথ্রম্বিন। টতে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, খালি থ্রম্বোপ্লাস্টিন বললে হয়, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। দেখো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, রক্ত জমাট বাঁধার কৌশল। এটা আমি লিখতেছি, দেখো এ পাশে লিখছি, রক্ত জমাট বাঁধার কৌশল। আচ্ছা, কীভাবে রক্ত জমাট বাঁধে? ওকে, রক্ত জমাট বাঁধার কৌশলটা একটু খেয়াল করো, যে একটা রক্তনালিকা, আমি এখানে একটা রক্তনালিকা আঁকলাম, বা একটা হাত আঁকি, হাত তো আঁকতে পারলাম না, এই ধরো কিনে আঙুলে একটা রক্তনালিকা। তো রক্তনালিকা এখান থেকে কখনো কেটে গেল, কেটে রক্তনালিকাটা ওপেন হয়ে গেল, তাহলে এখান থেকে রক্তটা বের হয়ে আসবে, রক্ত বের হয়ে আসলো।
রক্ত বের হয়ে গেছে। তো রক্ত বের হয়ে আসলে পরে যখন এখানে বাতাস, বাইরে বাতাস আসে না, হয়ে আসে, বাতাসের সংস্পর্শে অণুচক্রিয়াগুলো থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থটা রক্তের যেই ক্লোটিং ফ্যাক্টরগুলো আছে, এসেনশিয়াল ক্লোটিং ফ্যাক্টর, প্রথ্রম্বিন, এই যে দেখো প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন কে পরিণত করলো? এই যে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো কে? ওই যে থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে এখানে লিখবো আমরা থ্রোম্বোপ্লাস্টিন। সে সুন্দর হইল না, থ্রোম্বোপ্লাস্টিন। আরে দন্ত ন লিখবো কোথায়? নিচে লিখলাম থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন কখন উৎপন্ন হয়েছে? সবার আগে বাতাসের সংস্পর্শে অণুচক্রিয়াগুলো থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত করে। থ্রোম্বোপ্লাস্টিন প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এখন থ্রম্বিন, দেন এই থ্রম্বিন আরেকটা এসেনশিয়াল ফ্যাক্টর যেটার নাম হলো ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+। এই ক্যালসিয়াম আয়ন লিখছি না? হ্যাঁ, এই থ্রম্বিন ক্যালসিয়াম আয়নের সাহায্য নিয়ে, বুঝো কিন্তু, থ্রম্বিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতি বা সাহায্য নিয়ে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে, ফাইব্রিন তন্তুতে পরিণত করে, ফাইব্রিন তন্তু। তাহলে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন তন্তুতে পরিণত করে। এই ফাইব্রিন তন্তুগুলা একসাথে অ্যাটাচড হয়ে জালের মতো গঠন তৈরি করে। এটা জালের মতো গঠন হয়ে যায়। ফাইব্রিন তন্তুগুলা ফাইব্রিন জালকে পরিণত হয়। ফাইব্রিন জালক মানে তন্তুগুলা বেঁধে জালের মতো গঠন করে। এখন জালের মধ্যে রক্তগুলো আটকে পড়ে যায়, রক্তকণিকা আটকে যায় জালের মধ্যে, আটকে গিয়ে জমাট বেঁধে যায়, রক্ত জমাট। দেখছো, রক্তকণিকাগুলো আটকে গিয়ে রক্ত জমাট বেঁধে যায়। এখন তাহলে ফাইব্রিন জালকটা আমি এখানে একটু দেখাই তোমাদের, যে ফাইব্রিন জালকগুলো হচ্ছে যে রক্ত কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়, 3 থেকে 4 মিনিট সময় নেয় রক্ত জমাট বাঁধার সময়, 3 থেকে 4 মিনিট। এখানে ফাইব্রিন জালক হয়ে রক্তকণিকাগুলো ভিতরে আটকে পড়ে গেছে। দেখলেই পারবা রক্তের কাজগুলো, যেমন অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড পরিবহন, প্রতিরক্ষা দান, তাপ নিয়ন্ত্রণ, তারপরে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা, তারপরে ভিটামিন, খনিজ লবণ সরবরাহ কোষে, এগুলো কাজ। এই কাজগুলো তোমরা দেখি। এটা করে কে? বিজ্ঞানীকে। ব্লাড গ্রুপিং করে কে এবং কার ভিত্তিতে ব্লাড গ্রুপিং করছে? সেটা হলো অ্যান্টিজেন হ্যাঁ, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। তাহলে 4 ধরনের কি দেখো, ব্লাড গ্রুপ 4 ধরনের কি? ব্লাড গ্রুপ এ, বি, এবি, ও। আচ্ছা, বিষয়টা কি আসলে? এটা কেমনে হলো, এগুলো কীভাবে হলো, এটাকে খেয়াল করো। কিন্তু তার আগে একটা স্ক্রিপ্ট পড়ে গেছে যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ভিত্তি করে ব্লাড গ্রুপিং করছে কে? বিজ্ঞানীর নাম কি? সেটার নাম হলো কার্ল ল্যান্ডস্টেইনার। ব্লাড গ্রুপিং করছে হলো কার্ল ল্যান্ডস্টেইনার।
এটা ব্লাড গ্রুপিং করেন। তো ব্লাড গ্রুপ 4 ধরনের, আসলে এ বি ও, এটা মূলত অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে করা। এ বি ও অ্যান্টিজেন। এখন এ অ্যান্টিজেনটা কি আসলে, আর অ্যান্টিজেনটা কি এটা খেয়াল করো। অ্যান্টিজেন হলো এক ধরনের প্রোটিন যেটা হলো রক্তকণিকার, বিশেষ করে লোহিত রক্তকণিকার সেল মেমব্রেনে থাকে, মানে লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে থাকে একটা বিশেষ প্রোটিন যেটা লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে থাকে, সেটা হলো অ্যান্টিজেন। এটাকে খেয়াল করো। যেমন একটা লোহিত রক্তকণিকা আমরা রাখলাম, লাল লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, আর এর পাশে যে জলীয় দ্রবণ আছে সেটার নাম হলো প্লাজমা। প্লাজমা প্লাজমা এটা প্লাজমা, আর এটা লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকার যে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিতে একটা বিশেষ প্রোটিন থাকে, সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন। তো এই বিশেষ প্রোটিনটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। ধরো তোমার যে সেল মেমব্রেন লোহিত রক্তকণিকার, সেখানে একটা বিশেষ প্রোটিন আছে, সেটা হলো বললাম এ, অ্যান্টিজেন এ আছে। কিন্তু আমার দেহে যে সেল মেমব্রেন লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লি, সেখানে এ নাই, একটা ভিন্ন ধরনের প্রোটিন আছে, সেটাকে আমি ধরলাম অ্যান্টিজেন বি, ভিন্ন। আবার লাইলা, তার যে লোহিত রক্তকণিকা, তার দেখা যাচ্ছে যে বিশেষ ধরনের অ্যান্টিজেন, যেটা অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি দুইটাই আছে, তাহলে সেটাকে আমরা বলবো এবি, তাহলে ব্লাড গ্রুপটা হবে এবি। ওকে, সম্ভবত তারপর ঐশ্বর্য রক্তের গ্রুপে বা ওদের লোহিত রক্তকণিকার সেল মেমব্রেনে অ্যান্টিজেন এও নাই, অ্যান্টিজেন বিও নাই, কিচ্ছু নাই, অ্যান্টিজেন অনুপস্থিত, তো এটা 0, ওইটাকে আমরা বলি ও। আচ্ছা, ও মানে হলো কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই। তাহলে সেই ভিত্তিতে দেখো, এটা হলো ব্লাড গ্রুপ, আমরা এখানে লিখতে পারি এগুলো হলো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, তাই না? ব্লাড গ্রুপ। তাহলে এই ব্লাড গ্রুপ আমরা কখন বলতেছি? লোহিত রক্তকণিকার সেল মেমব্রেনে অ্যান্টিজেন এ এর উপস্থিতির জন্য। তাহলে অ্যান্টিজেন আছে কে? অ্যান্টিজেন আছে কোনটা? অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন এ আছে, তাই না? অ্যান্টিবডি কি থাকবে? অ্যান্টিবডি থাকবে বিপরীত, অ্যান্টিবডি থাকবে বি। এবার ছোটো হাতের লিখে আমরা, অ্যান্টিবডি থাকে বি, আর অ্যান্টিবডি থাকে কোথায়? প্লাজমায়। এখানে থাকে অ্যান্টিজেন, আর এই প্লাজমার মধ্যে থাকে অ্যান্টিবডি। এটুকু মনে রাখে, এমসিকিউতে আসে। অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকার সেল মেমব্রেনে, অ্যান্টিবডি থাকে প্লাজমায়। এখন এই অ্যান্টিবডি থাকবে বি, ব্লাড গ্রুপ যদি বি হয়, অ্যান্টিজেন থাকবে বি, অ্যান্টিবডি থাকবে কি? এ, উল্টা অ্যান্টিবডি থাকে। দেন এবি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন, যেহেতু অ্যান্টিজেন দুইটাই প্রেজেন্ট আছে, এই জন্য তো আমরা এবি বলছি, তাহলে অ্যান্টিজেন দুইটাই থাকবে, এবি। অ্যান্টিজেন যদি দুইটাই থাকে, কোনো অ্যান্টিবডি থাকবে না। অ্যান্টিজেন দুইটাই থাকলে প্লাজমায় কোনো অ্যান্টিবডি পাওয়া যাবে না, তাহলে এখানে কোনো অ্যান্টিবডি নাই, 0, কোনো অ্যান্টিবডি নেই। আর ও যেহেতু ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ কখন বলছি? যখন কোনো অ্যান্টিজেন পাই নাই ব্লাড গ্রুপে, যেমন ঐশ্বর্যের কথা বলছে, তো ওখানে কোনো অ্যান্টিজেন নাই বলে এটাকে আমরা ও বা 0 ধরছি, তাহলে কোনো অ্যান্টিজেনই থাকবে না। অ্যান্টিজেন না থাকলে তাহলে কী হবে? অ্যান্টিবডি দুইটাই প্রেজেন্ট পাওয়া যাবে, অ্যান্টিবডি দুইটাই থাকে স্বভাবত এরকম। অ্যান্টিজেন যদি কখনও না থাকে তাহলে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে, অ্যান্টিবডি না থাকলে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? তোমাকে এমসিকিউতে মনে রাখতে হবে কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে না, কোন ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকে না, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এভাবে ব্লাড গ্রুপ করি, এভাবে মানে ভিত্তিতে এভাবে হয়, কিন্তু এখন আমরা কীভাবে ডিটেক্ট করব একজনের রক্ত নিয়ে, 3 ফোঁটা রক্ত নিয়ে কীভাবে ডিটেক্ট করে যায় এটা ব্লাড গ্রুপ ও, এটা ব্লাড গ্রুপ এ বা বি, এইটা কিন্তু তোমাদের বোঝাই দিচ্ছে। ধরো কীভাবে করা হয়, যে একটা স্লাইড, কাঁচের স্লাইডে 3 ফোঁটা রক্ত নেওয়া হলো, 3 ডোজ ব্লাড নিলাম, 3 ডোজ রক্ত। এখন এই 3 ডোজ ব্লাড, এর উপরে আমরা রিয়েজেন্ট দেব। কী রিয়েজেন্ট দিই? এক ধরনের রাসায়নিক পদার্থ, যেরকম একটা বোতলের মধ্যে রাসায়নিক পদার্থ থাকে, এরকম আমরা ড্রপ দিয়ে ঢাইলা দিই এরকম। হ্যাঁ, এটা বলে অ্যান্টি এ থাকে, এরকম আরেকটা থাকে অ্যান্টি বি, ড্রপ দিয়ে ঢেলে দেয় অ্যান্টি বি, আর এটা হলো অ্যান্টি ডি, এরকম থাকে ABD। এরকম 3টা রিয়েজেন্ট থাকে, একটা কালার থাকে সাদা, একটা কালার থাকে হলুদ, আর একটা কালার থাকে নীল, এরকম। সো এগুলো যখন আমরা প্রত্যেকটা জায়গায় ড্রপ দেব, এমন না যে ফার্স্ট ব্লাড ড্রপে 3টা রিয়েজেন্টই ঢালবো, একটা দিই। ধরলাম এ দিলাম এটাই, বি দিলাম এটাই, ডি দিলাম এটাই। হ্যাঁ, ওটা দিয়ে দেখাচ্ছি, তোমাদের বুঝাই দিই, শেখাই দিই। এ দিলাম এটাই, বি দিব এইখানে 1 ড্রপ,
ডি দেবো এখানে, এক ড্রপ করে দিলাম। এখন এক ড্রপ করে ফেলানোর পরে আমরা আরেকটা স্লাইড দিয়ে এটাকে মিক্সড করি, এভাবে মিক্সড করি, আরেকটা স্লাইড দিয়ে এভাবে মিক্সড করি, মিক্সড করার পর এখন আমরা লক্ষ্য করব যে কোন ব্লাড গ্রুপটা গুঁড়া হয়ে গেছে, ভেঙে গেছে, সরি কোন ব্লাডটা, কোন লোহিত রক্তকণিকাটা একদম ভেঙে গুঁড়া হয়ে যায়, একদম গুঁড়া দেখা যায়, লাল লাল গুঁড়া থাকে। তো যেইটা লাল গুঁড়া হবে সেটাকে আমরা ধরবো ওই অ্যান্টিজেন থাকার কারণে এটা ভেঙে দিছে। এই অ্যান্টি এ যদি এটা লাল গুঁড়া হয়ে যায়, তুমি একটু খেয়াল করো, এটা এরকম গুঁড়া হয়ে গেছে, এরকম গুঁড়া হয়ে গেছে, এরকম। আর এটা রক্তটা ঠিকই আছে, একদম ডাইলেট হয়ে গেছে, মানে কোনো গুঁড়া পাওয়া যায় নাই, এটাও কোনো গুঁড়া পাওয়া যায়নি। এটা গুঁড়া হওয়ার অর্থ হলো অ্যান্টিজেন এ উপস্থিত আছে। অ্যান্টিজেন এ উপস্থিত থাকার কারণে অ্যান্টি এ রিয়েজেন্টটা দেওয়ার কারণে রিয়াকশন হয়ে ভেঙে গেছে। আর এটা গুঁড়া হয় না, এর অর্থ হলো বিটা নাই, অ্যান্টিজেন বিটা নাই রক্তের মধ্যে, যার কারণে এটা কিছুই হয় না, ঠিক আছে। এবং এটার অর্থ কি, ডিটা যদি গুঁড়া হইতো তাহলে বুঝতাম এটা পজিটিভ, ওইটা গুঁড়া হলে পজিটিভ হইতো। যদি এটা ডাইরেক্ট হইতো বা কোনো কিছুই হয় নাই, ভেঙে যায় নাই, তাহলে এই নেগেটিভ। তা ডিটা এই যে অ্যান্টি ডি, যেটা ডিটা ডিফাইন করে প্রেজেন্স অফ অ্যান্টিবডি, প্রেজেন্স অফ ওই যে আরএস ফ্যাক্টর, আমরা সেই আরএস ফ্যাক্টরটা বলি নাই, বলবো যে প্রেজেন্স অফ আরএস ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে তাহলে ওইটাকে বলে পজিটিভ, আরএস ফ্যাক্টর না থাকলে বলে নেগেটিভ। আরএস ফ্যাক্টরটা, আরএসের অর্থ হলো রেসাস ফ্যাক্টর, আমি এখানে বলি আরএস ফ্যাক্টর মানে হলো, আরএস দ্বারা বোঝায় রেসাস ফ্যাক্টর। রেসাস হলো একটা বানরের নাম, যে বানরের দেহে প্রথম এই ফ্যাক্টরের উপস্থিতি পাওয়া যায়। এখন মানুষের দেহেও যদি এই ফ্যাক্টরের উপস্থিতি থাকে তাহলে ওইটাকে বলে পজিটিভ। মানুষের দেহেও যদি এই ফ্যাক্টরটা উপস্থিত না থাকে তাহলে বলে নেগেটিভ, ঠিক আছে। আর আরএস ফ্যাক্টরটা ডিটেক্ট করে আমরা কোন রিজেন্ট দিয়ে, অ্যান্টি ডি দিয়ে, মনে থাকবে। আরএস ফ্যাক্টরটা ডিটেক্ট করি রক্তের মধ্যে রিজেন্ট ডি দিয়ে, সাদা একটা রিজেন্ট থাকে, ঠিক আছে। এখন ধরো লাইলার রক্ত, আমি এটা বুঝাই এখন, তাহলে এটা এ নেগেটিভ হবে, হ্যাঁ, এই ব্লাড গ্রুপটা এ নেগেটিভ, কারণ বিটা ভাঙে নাই, এটাও ভাঙে নাই, তুমি এটা ভাঙে নাই বলে এটা নাই, আর এস নাই, দ্যাট ইজ নেগেটিভ। বি ভাঙে নাই বলে বি লিখবই না, আমরা ধরবই না। এ ভাঙছে বলে এ আছে, এ নেগেটিভ। আচ্ছা, সামহাও একটু চিন্তা করো, তাবাসসুমের রক্ত নিলাম, তো এখানে 3 ড্রপ ফেললাম হাত ফোটা করে, এখানে আমরা 1 ড্রপ এ দিলাম, 1 ড্রপ বি দিলাম, 1 ড্রপ ডি, এ বি ডি দিলাম, টি। এখন ধরো এই ব্লাড গ্রুপটা, এই ব্লাডটা এ ভাঙে নাই, এটাও ভাঙে নাই, ডিটা গুঁড়া হয়ে গেছে, এর অর্থ কী দাঁড়ায়? ও পজিটিভ। বলতো তাবসুম, এটাও ভাঙে নাই, এটাও ভাঙে নাই, এটা ভেঙে গেছে, গুড, ও পজিটিভ। হ্যাঁ, তোমরা তো ধরতে পারছো, ক্যাচ করতে পারছো। এ ভাঙে নাই বলে এ নাই, এ অ্যান্টিজেন পাওয়া যায় নাই ওর রক্তে, তাই লাইলার রক্তে, তাহলে এ ধরবই না আমরা। বি ভাঙে নাই বলে বিটাও ধরবো না, ওর রক্তে বি অ্যান্টিজেনটা নাই, যার কারণে ঠিকঠাক ছিল রক্তকণিকাগুলো। এখন এটা দ্বারা বোঝাবো পজিটিভ না নেগেটিভ। এখন এটা ভেঙে গেছে, সো পজিটিভ, আর এই ফ্যাক্টরটা ভাঙে নাই, সো নেগেটিভ। এইভাবে যদি এটাও গোড়া হইতো তাহলে বি পজিটিভ, সেইভাবে যেটাও হয়তো এটা গোড়া হয়ে গেছে তাহলে কী হবে? এ বি পজিটিভ। এইভাবে করে, দেখছো, লাইক দ্যাট। তোমাদের শিখাই দিলাম, হ্যাঁ শিখাই দিলাম, দেখছো, বুঝছো? তাহলে এখন রক্তদানের যে দায়বদ্ধতা আছে, আর তোমরা একটা কথা মনে রাখবা, এমসিকিউতে আরেকটা পয়েন্ট আমি ভুলে গেছি, যে এ বিকে বলে সার্বজনীন গ্রহীতা, ও কে বলে সার্বজনীন দাতা, মেইনলি। হ্যাঁ, মেইনলি তোমরা মনে রাখবা এবি, মেইনলি এবি নেগেটিভ এবং ও নেগেটিভ ব্লাড গ্রুপটা সার্বজনীন, এটা গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা, সবার রক্ত নিতে পারে, এটা হলো সার্বজনীন দাতা। এটা এমসিকিউতে খুব আসে।